মানে এখানে দাঁড়িয়ে কথা বলা স্টাফ, মানে আমি ডক্টর ইফতেখারুজ্জামান শুরুতে বলেছিলেন যে আমি সিভিল সোসাইটির পার্ট ছিলাম, আমার এখানে ইদানিং এই অনুষ্ঠানগুলোতে আসলে মনে হয় ওটাই ভালো ছিল, কারণ প্রচুর অভিযোগ, প্রচুর সমস্যা। তবে একটা জিনিস ভালো লাগছে যে এই সরকারকে ক্রিটিক করা যাচ্ছে। আমি রিয়াজ ভাইকে দেখলাম যখন সরকারকে বকা দিচ্ছেন, ওনার গলা অনেক চড়ে গেছে। উনি বকার সময় কোনোরকম কোনো সেন্সর না করে বকা দিচ্ছেন, যে ক্রোড়পত্রের কথা যখন বলছেন, এটা আমাদের প্রতি একটা স্বীকৃতি যে না, এই সরকারকে উচ্চস্বরে বকা দেওয়া যায়। আমরা চাই সেটা অব্যাহত থাকবে। কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলোর জায়গায় আসবো, কিন্তু আমি কয়েকটা জিনিস পিক করেছি, সেগুলো নিয়ে কয়েকটা মন্তব্য একটু খুব দ্রুত করে ফেলি। আটক সাংবাদিকদেরকে নিয়ে কথা ফাহিম ভাই তুলেছেন, রাইট, আমি এগ্রি করি। আমি দায়িত্বে আসার আগে কথা বলেছি, এবং আমি আপনাদের একটা তথ্য জানাই, নওয়াব যেদিন মিটিং করেছিল আমাদের অনারেবল প্রাইম মিনিস্টারের সাথে, সেদিন এই ইস্যুটা এসেছিল। প্রাইম মিনিস্টার এটাকে নিজে সিরিয়াস কগনিজেন্সে নিয়েছেন। আমরা আশা করি এই সংকটটার একটা দ্রুত সমাধান হতে পারে। মুন্নিয়াপা অনলাইনে নারীদের, মানে শুধু জার্নালিস্ট না, যে কোনো নারী হওয়া মাত্রই আসলে একটা মারাত্মক ধরনের সাইবার বুলিং এর শিকার হতে, এবং যেহেতু নারীদের কতগুলো বিশেষ বুলিং করা যায়। আমি অনেকবারই বলেছি, আমি আবার একটু যোগ করি, আমরা প্রচলিত আইন তো আছেই, সেটা মনিটরিং এর জন্য প্রাইম মিনিস্টারের কার্যালয়ে একটা সেল তৈরি হবে। এটা প্রাথমিক সিদ্ধান্ত আসলে নেওয়া হয়েছে, যেটা এটাকে স্পেশালি মনিটর করবে, যেখানে যে যে মিনিস্ট্রিগুলো এটার সাথে জড়িত তাদের সাথে কোঅর্ডিনেট করে। আমি এটুকু বলতে পারি যে আমরা জেনুইন গ্রাউন্ডে খুবই টাফ হতে যাচ্ছি নারীদের প্রতি সাইবার বুলিং এর ক্ষেত্রে। আমি নিজে এই ব্যাপারে খুবই সিরিয়াস, আমি এটা ক্রমাগত এটা নিয়ে কাজ করে যাচ্ছি, এবং আমরা খুব দ্রুত একটা রেজাল্ট দেখতে পাবো আশা করি। আচ্ছা, ক্রোড়পত্রের প্রসঙ্গ যখন আসলো, সেটা নিয়ে একটু জানিয়ে রাখি। সেটা হলো, এটার কোনো স্পেসিফিক নীতিমালা নাই, মানে বাংলাদেশে তো আসলে সার্কুলেশনের একটা ইস্যু আছে, এবং সেখানে ম্যানিপুলেশন আছে, সেটাও আমরা জানি। আমরা অলরেডি মন্ত্রণালয়টা বসেছি, আমরা কিভাবে সার্কুলেশন গুলো ঠিকঠাক মতো পেতে পারি সেটা ইনফ্যাক্ট আমরা করব, এটা সিরিয়াসলি করব। মিডিয়ার আত্মসমালোচনার কথা এসছে, এবং একটা খুব সুন্দর প্রস্তাবও এসছে যে আমরা যদি মিডিয়ার পক্ষ থেকে কোনো একটা নীতিমালা নিজেরা তৈরি করতে পারি, যেটা দিয়ে আসলে আমরা আমাদের যে কোনো ধরনের ভুল ভ্রান্তিকে আমরা আমাদের মতো করে চিন্তা করব, সেটার ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া যায় সেটা করবো। আমার মনে হয় এটা ভালো হবে, কারণ আমরা যেহেতু দীর্ঘ সময় একটা স্বৈরাচারী ব্যবস্থার মধ্যে ছিলাম। আমি প্রায় কথাটা বলি যে আমাদের মিডিয়া ইটসেলফ এর কালচারাল পরিবর্তন হয়েছে, উইচ ইজ এ মেজর প্রবলেম। আমি গতকাল একটা প্রোগ্রামে এভাবে বলছিলাম, ধরুন লাস্ট 15 ইয়ার্স আর 17 ইয়ার্স যারা জার্নালিস্ট হিসাবে এসছেন দায়িত্বে, তারা জার্নালিজমকে আসলে কিভাবে দেখেন, তিনি জার্নালিজম বলতে কি বোঝেন। আমরা খেয়াল করব, শেখ হাসিনা পতনের পর প্রেডিক্ট করা হলো যে বিএনপি ক্ষমতায় আসতে পারে, এবং প্রচুর মিডিয়া যেভাবে কথা বলতে শুরু করলো বিএনপির পক্ষে দাঁড়িয়ে, আমাদের কি মনে হয় বিএনপি থেকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল যেভাবে কথা বলতে হবে? আই ডোন্ট বিলিভ দ্যাট, বাট এটা হয়েছে। সো সাংবাদিকতার ডেফিনেশন, পেরিমিটার সব পাল্টে গিয়েছিল। সেজন্য আমার মনে হয় মিডিয়ারও নিজেদেরও এই জায়গাটায় নিজেদের প্রতি আত্মসমালোচনা এবং আর কি কি করা দরকার সেভাবে তারা করতে পারবেন। মিডিয়া রিফর্মস কমিশনের কথা আসলে আমি অলরেডি মিনিস্ট্রিতে কথা বলেছি। আমরা রিফর্মস কমিশন এখানে দুজন গুরুত্বপূর্ণ সদস্য আছেন, প্রধান সহ। আমরা খুব দ্রুত তাদের সাথে বসবো, এই কথা আমি তুলেছি, আমি আজকেও তাদেরকে জানিয়েছি। আমি এটা বলছি না রাতারাতি সব ইমপ্লিমেন্ট করে ফেলা যাবে, এখানে একটা প্রশ্ন ছিল এটা নিয়ে। রাতারাতি না গেলেও খুব দ্রুত যেগুলো করা যায় আমরা সবকিছু খুব দ্রুত করতে চাই। এই সরকার মিডিয়ার সাথে, মিডিয়াকে গ্রো করতে দিতে চায়। কেন দিতে চাই আমি একটু পরে আসবো। বিটিভি রেডিওর আলাপ এসছে 96 সালের কমিশনের কথা। আমি মনে করি নিউজের জন্য বিটিভির আসলে আর খুব গুরুত্ব এই মুহূর্তে এক্সিস্ট করে না। যখন আমাদের প্রাইভেট মিডিয়াগুলো আছে, আমার মনে হয় সেগুলোই রাদার ভালো দায়িত্ব পালন করুক। কিন্তু একটা জরুরি কথাটা হচ্ছে এই, আমি খোঁজ খবর নিতে গেলাম, 300 কোটি টাকার বেশি বাজেট, 320-25 কোটি টাকা বাজেট হচ্ছে বিটিভি, সে আর্ন করে 15-16 কোটি টাকা। সো পুরোটা একটা সাবসিডাইজড প্রতিষ্ঠান। আদৌ কি দিচ্ছে, এটা আমার নিউজ দিচ্ছে কিনা সেটা জরুরি না আমার কাছে, কিন্তু ও আদৌ কি দিচ্ছে আসলে এটা তো দেখতে হবে। ইটস পাবলিক মানি, আই এগ্রি। বন্ধ করার আলাপ আসলো, বন্ধ করার প্রয়োজন হলে বন্ধ করে দিতে হবে, তাত্ত্বিকভাবে বলছি। কিন্তু আমি মনে করি, আমি বিশ্বাস করি এই সরকার বিটিভিকে এমন ভাবে ব্যবহার করবে যেটা জনগণের কল্যাণে আসবে। কারণ বিটিভি একটা জাতীয় টেলিভিশন হিসাবে তার অনেক রকম রোল প্লে করার সুযোগ আছে। এটা একই কথা বেতারের ক্ষেত্রে প্রযোজ্য। আমি নিজে ব্যক্তিগত আগ্রহে এটা নিয়ে অলরেডি মন্ত্রী প্রতিমন্ত্রীর সাথে কথা বলেছি, এবং আমরা ভালো কিছু করতে পারবো বলে মনে করি। কারণ এই পারসেপশন তো আসলে হওয়া উচিত, মানে একটা বিটিভি সারাদিন আমার খবর দিয়ে গেলে কি লাভ আসলে আমি করছি আমি জানি না। আমার মনে পড়ে আওয়ামী লীগের সময় বিটিভির একটা নিউজ বাধ্যতামূলক ভাবে কেবল টিভিতে দেখাতে হতো, তাতে কি মানুষজন নিউজ দেখতো? আমাদের আরো অনেক চ্যানেলস আছে,
এখনো কি আছে আমি জানি না, এখনো কি এটা আছে? আচ্ছা আচ্ছা, তো আমাদের কি বাধ্য করা হলো যে চ্যানেল চালাতে হবে? আমরা কি দেখেছি? নাও উইভ গট অপশনস। সুতরাং গায়ের জোরে কিছু করে ভালো কিছু হবে না, এবং আমিও পাবলিক মানির অপচয়ের ঘোর বিরোধী, এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও আমার বিটিভি নিয়ে কথা হয়েছে, তিনি একই ধরনের অপিনিয়ন জানিয়েছেন। তো আমরা আশা করি একটা ভিন্ন বিটিভি হবে। আমার একটা সুবিধা আছে অবশ্য, সরকারের সময় যেহেতু মাত্র 2 মাস পার হয়েছে, আমি বলতেই পারি যে আমাদের আরেকটু সময় দিতে হবে। এটা আশা করি প্রতি বছর এভাবে বলবো না। স্কুল কারিকুলামে মিডিয়া লিটারেসির আলাপ এসছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অলরেডি কথা বলেছি, আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সাথে বসেছি এবং আমরা এটা নিয়ে কাজ করছি। এর বাইরেও বেসরকারি সংস্থা, আমি একটা বেসরকারি সংস্থার সাথে কথা বলেছি, তারা যাতে তাদের বিভিন্ন রকম প্রোগ্রাম এই মিডিয়া লিটারেসি নিয়ে স্কুল শিশুদের কাছে করে। খুবই রাইটলি এখানে এই কথাটা এসছে যে ভার্সিটি লেভেলে আমরা যখন পড়ি, তারা যথেষ্ট অ্যাডাল্ট হয়ে যায়, তাদের কাছে আমরা কিছু লেখা টাকা দিয়ে কমিউনিকেট করতে পারি, কিন্তু মূল লার্নিংটা আসলে স্কুলে হয়। এবং আরেকটা জিনিস খেয়াল করছি, আপনারা যারা এখানে নন গভর্নমেন্ট অর্গানাইজেশনস আছেন, আমাদের ঢাকা কেন্দ্রিক কাজ করার প্রবণতাটা একটু বেশি থাকে, অথচ লিটারেসির সমস্যাটা আসলে একটু রিমোট এরিয়াতে বেশি। তো আমাদের সরকার চেষ্টা করবো, এবং আমরা একটা পার্টনারশিপ চাই যেখানে আপনারা আসলে ওই এরিয়াগুলোর প্রতিও মনোযোগ দেবেন। আমি সেটা সিরিয়াসলি এক্সপেক্ট করি। মেটা বা গুগল তাদের লোকাল অফিসের কথা এসছে, আমরা চেষ্টা করব। আমি এটা গুরুত্ব ফিল করি, কারণ এই পরিস্থিতি আসলে চলছে। এখন কয়েকটা কথা একটু বলি, একটা থিওরিটিক্যাল কথা। আমাদের একটা অজুহাত আছে অবশ্য ভালো, সারা পৃথিবীতেই তো মিডিয়ার অবস্থা খারাপ। যেসব দেশে খুব ভালো মিডিয়া ছিল সেখানেও প্রেস ফ্রিডমের অবস্থা খারাপ হচ্ছে। কামাল আহমেদ জানিয়েছেন আমাদেরকে, আমি রিপোর্টটা পড়ছিলাম, লাস্ট 25 ইয়ার্স এর মধ্যে এবারই সবচেয়ে খারাপ পরিস্থিতি হয়েছে। কয়েকটা কারণ নিশ্চয় আমরা খেয়াল করবো। আমি বাংলাদেশের পরিস্থিতি একটু বোঝার জন্য বলছি, যে অবস্থায় আমরা আছি, মানে গ্লোবাল এই মিডিয়া ফ্রিডমের প্রবলেমের প্রধান কারণ সম্ভবত এক ধরনের রাইটিস্ট পপুলিস্ট পলিটিক্স এর উত্থান, পারহ্যাপস, আমি ধারণা করছি। তো সেই ঘটনা আমাদের দেশেও আছে। আচ্ছা, এক, সারা পৃথিবীতে মিডিয়া লিটারেসির যে পরিস্থিতি, আমাদের সাউথ এশিয়াতে বা আমাদের সিমিলার ধরনের দেশগুলোতে সেটা আরো খারাপ। সো রাইটিস্ট পপুলিজম, ওটার সাথে মিডিয়া লিটারেসির ল্যাকিং, এটা যুক্ত হলো। আমি একটু যোগ করি, গতকালই একটা আলোচনাতে সুজান ছিলেন আমার সাথে, ওখানে সুজানা জোবফের বিখ্যাত বই দ্য এজ অফ সার্ভিলেন্স ক্যাপিটালিজমের কথা এসেছিল, উইচ ওয়াজ পাবলিশড ইন 2019। ওই বইটা ওয়েস্টার্ন সোসাইটির মিডিয়া লিটারেসি, মানুষের অপ্রস্তুত অবস্থায়, যে মিডিয়া, সোশ্যাল মিডিয়াগুলো মানুষের আসলে যথেষ্ট লিটারেসি এবং লিগাল ফ্রেমওয়ার্ক তৈরি হওয়ার আগেই চলে এসছে। সো ওই সময়টার সাথে ইউরোপ, আমেরিকা বা ওয়েস্ট যখন চ্যালেঞ্জ ফেস করে, আমাদের চ্যালেঞ্জ কতটা ফেস করতে পারি, প্লাস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তাহলে আমরা কোন জায়গায় আছি বোঝা গেল। নাম্বার 3, যেটা আমাদের জন্য এক্সক্লুসিভ, আমরা অত্যন্ত ধ্বংসপ্রাপ্ত একটা স্ট্রাকচারের মধ্যে আছি। মানে আমাদের কোন প্রতিষ্ঠান, জার্নালিজমের যে প্রতিষ্ঠানগুলো ছিল, পত্রিকা বা অন্যান্য মিডিয়াগুলো ছিল, আমাদেরও ইভেন, আমরা তখন বেশ ছোট, এরশাদের সময় যখন চলছে, তখন যথেষ্ট বোল্ড ধরনের রোল প্লে করতে পারছিল মিডিয়াগুলো। ইভেন 90s-এও সবকিছুর পরও মোটামুটি ভালো পরিস্থিতি ছিল। কিন্তু আমরা এখন সবকিছু ধ্বংস হয়ে গেছে, এবং এটা এমন জায়গায় আছে সেখানে দাঁড়িয়ে আমাদের কাজ করতে হচ্ছে। সেজন্য বাংলাদেশের প্রেস ফ্রিডমের কাজ আসলে অনেক বড়, আমি এটা বলতে চাইছি। এবং একটা সরকার যখন কাজ করতে শুরু করবে, তার এই বাস্তবতাগুলো মাথায় রাখতে হবে, এবং আমরা আপনাদের কাছেও এক্সপেক্ট করি যে আপনারা এটা মাথায় রাখবেন। এবং আমি বহুবার বলেছি, আগেও বলেছি, একটু আগেও বললাম, সেটা হচ্ছে যেই জায়গায় মিডিয়া চলে গিয়েছিল, জার্নালিজম বলতে যা বোঝা গিয়েছিল, এই জায়গা থেকে মিডিয়াকে বেরিয়ে আসতে হবে। আপনার প্রত্যেকে খুব স্ট্রংলি সরকারের যে কোনো ধরনের সমালোচনা, যৌক্তিক সমালোচনা কন্টিনিউ করবেন প্লিজ। আমি এটা আমাদের জায়গা থেকে, এটা একটা কারণ আছে, আমি একটা দায়িত্বে আছি। এই দায়িত্বে আমি আসলে কতদিন নিজে থাকতে ভাল লাগবে আমি জানি না, এক, কতদিন আমাকে এই দায়িত্বে রাখতে চাইবেন তিনি, যিনি আমাকে এই দায়িত্বে এনেছেন, আমি জানি না। বাট আমি এই দেশের একজন নাগরিক, আমি এই দেশে, ইভেন শেখ হাসিনার বিভৎসতম সময়টাতেও আমি দেশে ছিলাম, কথা বলেছি, রিস্ক নিয়েছি, এই দেশে থাকতে চাই। শুনুন, এই দেশে একটা দুর্দান্ত ভাইব্রেন্ট মিডিয়া আবার তৈরি হবে, এটা আমি দেখতে চাই। এটা আমি আমার দায়িত্বের বাইরে থেকেও বলছি। আর দায়িত্ব থেকেও বলা যায় যে সরকারটা আসলে ডেমোক্রেটিকলি ইলেক্টেড হয়েছে, যে সরকারটা ডেমোক্রেটিকলি ইলেক্টেড হতে চায় আবার, তার তো মিডিয়ার সাথে কনফ্লিক্টে যাওয়ার স্টুপিডিটি, আমি তাই মনে করি। জাস্ট কয়েকটা জিনিস নিয়ে আমরা আসলে কাজ করতে চাই,
সেটা হচ্ছে আমি আপনাদেরও সহযোগিতা চাই, মানে যাদের ধরুন সোশ্যাল মিডিয়ার তো কোনো রকম কোনো এডিটোরিয়াল পলিসি নাই, কিন্তু মেইন স্ট্রিম মিডিয়াতেও এখন এক ধরনের মিসইনফরমেশন বা ডিসইনফরমেশন, ম্যাল ইনফরমেশন ফটোকার্ডের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার প্রবণতা তৈরি হয়েছে। এটা খুবই দুঃখজনক, আমি নিজেই এটা শিকার হচ্ছি। আমি বলছি না যে এটা নিয়ে আমরা খুব কিছু করব, কিন্তু এই ব্যাপারগুলো একটু আমাদের খেয়াল রাখা দরকার। তবে একটা কথা মাথায় রাখবো, আমরা সমাজে আসলে এই বার্তাটা আমরা দিতে চাই, এটার জন্য লিটারেসি তৈরি করতে চাই। ফেক নিউজ একটা হচ্ছে আমার সাবজেক্টিভ অপিনিয়ন কাউকে দেয়া, সেটা দিয়ে ইভেন কাউকে গালিগালাজ করা যেতে পারে। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার, এটা ওই সরকার একটা ক্রেডিট, মানে আমি নাকি বলেছি জনগণের কল্যাণের জন্যই বেশি বেশি লোডশেডিং দিচ্ছে সরকার। এরকম একটা ফটো কার্ড আমাকে আমার বন্ধুরা পাঠিয়ে টাঠিয়ে বলছে, আমার মাথা কি গেল। তো আবার আমি এটা কিভাবে জানতে পারি জানেন, আমাকে ট্যাগ করে ফেসবুকে গালি দিয়ে ট্যাগ করে, সো আমি নোটিফাইড হই যে আমাকে এই ফটো কার্ড আমি এটা বলেছি বলে। তো ঠিক আছে, এটা একটা জায়গা, কিন্তু ফেক নিউজ কিন্তু একটা ভিন্ন জায়গা, এটা কিন্তু বুঝতে পারতে হবে। যেমন ধরুন একটা ফেক নিউজের কথা বলে, যেটা আমাকে নিয়ে একটা মেইন স্ট্রিম পত্রিকা করেছে। আমি বলেছি বাংলাদেশে এবছরে যে পরিমাণ খাল খননের কর্মসূচি বা লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছিল তার এত কিলোমিটার, খনন করা হয়েছে এত কিলোমিটার, মানে তার প্রায় অর্ধেক খনন করা হয়েছে। এটা হচ্ছে লক্ষ্যমাত্রায় যতটা নেওয়া হয়েছে তার ফটোকার্ড হয়েছে, সারা দেশের অর্ধেক খাল খনন করে ফেলা হয়েছে, এবং এটা আবার পাঠিয়ে সো এই জিনিসগুলো অন্যায়, এই জিনিসগুলো অন্যায়। আমরা আসলে এটা মানুষকে বোঝাতে চেষ্টা করব, এটার জন্য আইনি যা যা কিছু করা দরকার সেটা করার জন্য চেষ্টা করব। জনগণকে আমরা এটা বোঝাতে চাই যে ফেক নিউজের বিরুদ্ধে আমরা যা করতে চাই সেটা আইনি পথে ন্যায্যতার সাথে করা হচ্ছে। কিন্তু সবচেয়ে ভালো হয় আপনারা মিডিয়া, আপনারা যদি আসলে এই ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। কয়েকটা প্রশ্ন ছিল, কয়েকটা প্রশ্ন শেষ করা, সাংবাদিকদের যোগ্যতা নির্ধারণ একটা নীতিমালা সরকার করতে পারে, কিন্তু আসলে ইম্পোজ করার মতো কিছু হবে বলে মনে হয় না। কারণ বাংলাদেশে আমরা আসলে দেখেছি সাংবাদিকতার সাবজেক্ট পড়ার বাইরেও আমাদের খুব গুরুত্বপূর্ণ সম্পাদক আছেন, বড় বড় সাংবাদিকরা আছেন। সো ওটা আছে, কিন্তু একটা নীতিমালা, গ্রস নীতিমালা হতে পারে। মিডিয়া রিফর্মস কমিশনের ওখানে রাষ্ট্রদ্রোহিতার আলাপে এটার সাজেশনের কথা এসেছে। আমি আবারও বলছি, মিডিয়া রিফর্মস কমিশনের সাথে আমরা খুব দ্রুত বসবো এবং দ্রুত বাস্তবায়নযোগ্য যেসব পদক্ষেপ আছে আমি অন্তত চেষ্টা করব, আমি শুধু কনফার্ম করছি, এবং আমার যিনি মন্ত্রী এবং প্রতিমন্ত্রী আছেন আমি তাদেরও সদিচ্ছার কোনো অভাব দেখি না। সো আমরা আশা করি এটা হতে পারে। শেষ করব, আমি আমার সময় শেষ হয়ে যাচ্ছে এবং এটার পরে আমি চলে যাবো, আমি আবারও ক্ষমা চাইছি। মাননীয় প্রধানমন্ত্রীকে নওয়াব জিজ্ঞেস করছিলেন যে আগে তো এই ধরনের অনেক কিছু হয়েছে সাংবাদিক সম্পাদকদের উপরে, আপনার সময় আমরা সব ফ্রি করতে পারবো কিনা। তো তার জবাবটা দিয়ে আমি আসলে কথাটা শেষ করি। আমার মনে হয় এটাই জবাব, যে আপনাদের সাথে আমার সুসম্পর্ক যদি নাও থাকে, আপনাদের সাথে শত্রুতা কেন করতে যাব। মানে একটা গণতান্ত্রিক সরকার কখনো কখনো কি হয় যে আমি ব্যক্তিগতভাবে সমালোচনা, যৌক্তিক সমালোচনা নিতে চাই, কিন্তু একটু খারাপও লাগতে পারে। আমরা তো আসলে খুব বেশি গণতান্ত্রিক হয়ে এখনো উঠিনি, আমরা দীর্ঘ সময় এক ধরনের স্বৈরাচারী ব্যবস্থার মধ্যে ছিলাম। কিন্তু আমি এমন কিছু আসলে করতে চাই না, আমরা এমন কিছু করতে চাই না মিডিয়ার সাথে, যেটা আসলে দিনের শেষে মিডিয়ার সাথে সরকারের সম্পর্ককে নষ্ট করবে। এটা প্রশ্নই আসে না। সো আগামী প্রেস ফ্রিডম ডে যেটা হবে, এখানে বলে রাখা ভালো, এটাও বলে রাখা ভালো, কারণ এটাও ফটোকার্ড বেরিয়ে যাবে, এই সরকারের সময় মিডিয়ার অবস্থা এত খারাপ, 3 ধাপের অবনতি হয়েছে। আসলে তো না, এটা আসলে গত বছরের আমলনামা, তো এটা আমাদের ঘটনা না। এটা বলার কারণ আছে, 2001 সালে বিএনপি যখন প্রথম ক্ষমতায় আসে, যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল আছে, তাদের রিপোর্টে এসছিল বাংলাদেশ দুর্নীতিতে সবচেয়ে খারাপ অবস্থানে আছে। কিন্তু এটা তো আসলে বিএনপি সরকারের আমলনামা ছিল, আগের বছরের ছিল। বিরাট একটা অংশ আওয়ামী লীগ, একটা অংশ তত্ত্বাবধায়ক সরকার ছিল। তো বলে রাখছি যে এটা আসলে আমাদের ইয়ে না। আর আগামী বছর আমি বিশ্বাস করি আমরা অনেক ভালো কিছু করব। আর যদি নাও হয়, গ্লোবাল ট্রেন্ড তো বলাই যায় নাকি না, জোকস অ্যাপার্ট, আমরা আসলে খুব সিরিয়াসলি চেষ্টা করবো এবং বিশ্বাস করি আমরা এখানে উন্নতি করতে পারবো। ধন্যবাদ।